আরে আরে, আমি তো ভুলেই গিয়েছিলাম, আমি আমার হাঁসটিকে ডিমে তা দিতে বসিয়েছি। মনে হয় এতদিনে ছানা ফুটিয়েছে। যাই তো, গিয়ে একবার দেখে আসি তো। এই বলে রাহেলা বেগম তার ঘরে চলে গেল, আর ঘরে গিয়ে দেখলো সত্যি সত্যি তার হাসি ছানা দিয়েছে। কিন্তু সব ছানা হয়েছে কালো রঙের। কালো ছানা তো রাহেলা বেগমের একদমই পছন্দ না। আরে আরে, এ কি? হাসির সব ছানাই তো দেখছি কালো রঙের হয়েছে। এই হাসিটা নিশ্চয়ই অপয়া। এ আমার সংসারে থাকলে আমার সংসার জ্বলে পুড়ে ছাই করে ফেলবে। না না, আমি ওকে আর আমার বাড়িতে রাখবো না। আমি এক্ষুনি ওকে আমার বাড়ি থেকে তাড়িয়েই ছাড়বো। এই বলে রাহেলা বেগম ছানাগুলো সহ মা হাঁসটিকে নিয়ে চলল নদীর দিকে। হাসি অনেক কাকতি মিনতি করলো তার সাথে থাকার জন্য, কিন্তু রাহেলা বেগম হাসির ভাষা বুঝতেই পারল না। সে হাসিকে নদীর পাড়ে এনে নদীর পাড়ে ফেলে দিল, আর তারপর সে সেখান থেকে চলে গেল। হায় আল্লাহ, কেন তুমি মানুষদের প্রাণীদের ভাষা বোঝার ক্ষমতা দিলে না? আমি কি এমন দোষ করেছি? আমি না হয় 7টা কালো ছানার জন্মই দিয়েছি, কিন্তু এখানে কি আমার হাত আছে? হে আল্লাহ, তুমি তো এই কালো ছানাগুলো আমায় দিয়েছো। আমি এখন এই ছোট ছোট ছানাগুলোকে নিয়ে কোথায় যাব, কোথায় আশ্রয় নিব? হাসি যখন এইসব কথা বলছিল, ঠিক তখনই নদীর ভেতর থেকে এক কুমির হাসিকে দেখে ফেললো। আরে কি, নদীর পাড়ে দাঁড়িয়ে আছে ওটা হাসি না? ওরে বাবা, সাথে দেখছি আবার ওর ছানাও আছে। কতদিন হলো হাসির মাংস খাই না। যাই, ওই হাসিকে খেয়ে আমি আমার পেট ভরাই। এই কথা বলে কুমির চললো হাসিকে খেতে। এরপর চুপি চুপি কুমির ডুব দিয়ে এসে নদীর কিনারায় ভেসে উঠলো, আর সাথে সাথে হাসির পা টেনে ধরলো। তখনই ওই পথ দিয়ে যাচ্ছিল এক শিয়ালিনী। আরে কি, ওই দুষ্ট পাজি কুমিরটা দেখছি হাসিকে খেয়ে ফেলছে। আরে এখানে তো দেখছি আবার হাসির ছানাও আছে। হাসিকে খাওয়া শেষ করে তো কুমির ওর ছানাগুলোকেও খাবে। না 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 না, এটা হতে দেওয়া যাবে না। যে করেই হোক আমার যে হাসির ছানাগুলোকে বাঁচাতেই হবে। এই বলে শিয়ালিনী হাঁস ছানা সহ হাসির বাসাটি কামড় দিয়ে চলে এলো তার গুহায়। এই দুষ্ট পাজি শিয়ালিনী, দাঁড়া দাঁড়া বলছি, আমার শিকার দিয়ে যা। দুষ্ট পাজি শিয়ালিনী, আমার মুখের সামনের শিকার তুই কেড়ে নিয়ে গেলি, এখন তো বেঁচে গেলি। আরেকদিন তোকে এই নদীর ধারে পেয়ে নেই, সেদিন তোকে আমি দেখাবো মজা। হাসির এই 7টি ছানাকে দেখতে কত সুন্দর লাগছে। ছানাগুলোকে যতই দেখছি আমি অবাক হয়ে যাচ্ছি। আমি কিছুতেই ওদেরকে দূরে ঠেলে দিব না, ওদেরকে সব সময় আমার কাছেই রাখবো। ওদের যেহেতু মা নেই, তাই আজ থেকে আমি ওদের মা। এদিকে শিয়ালিনীর স্বামী বল্টু শিয়াল জঙ্গল থেকে শিকার ধরে নিয়ে গুহায় ফিরে এলো, আর এসেই তার গুহায় হাসির 7 ছানাকে দেখে তো শিয়াল ভীষণ খুশি হয়ে গেল। এ তো দেখছি মেঘনা চাইতেই বৃষ্টি। সারাদিন ধরে জঙ্গল আর লোকালয়ে ঘুরেও একটাও হাঁস মুরগির দেখা পেলাম না। জঙ্গলে বাঘ শিকার ধরে খেয়ে একটু মাংস আর হাড়হাড্ডি ফেলে রেখেছিল, সেগুলোই আমি একটু খেয়ে এসেছি, আর সাথে করে নিয়ে এসেছি আমার বউয়ের খাওয়ার জন্য। আর এদিকে তো দেখছি আমার বউ আমাকে না জানিয়ে 7টা হাঁসের ছানাকে ধরে এনেছে। হাঁসের এই কচি ছানাগুলোকে দিয়ে জমিয়ে আজ ডিনার করব। শিয়ালের এমন কথা শুনে শিয়ালিনী বলল, এসো, তোমাকে খাওয়াচ্ছি আমি হাঁসের ছানা। কে বললো এই হাঁসের ছানাগুলোকে আমি তোমার খাওয়ার জন্য নিয়ে এসেছি? কান খুলে একটা কথা শুনে রাখো, ওদের দিকে যদি তুমি নজর দিয়েছো তাহলে কিন্তু তুমি মরেছো। এই আমি বলে দিলাম। আমি তোমাকে পিস পিস করে কেটে বাঘ মামাকে দিয়ে খাওয়াবো। কি বলছো কি বউ? আমি ভুল কি বলেছি? আমরা ওদেরকে খাবো না তো কি করব? ওদেরকে আদর যত্ন করে আমাদের সন্তানের মতো বড় করব। তোমার কি মাথা ঠিক আছে বউ? হ্যাঁ হ্যাঁ, আমার মাথা ঠিক আছে। আমি ওদেরকে আদর যত্ন দিয়ে আমার সন্তানের মতো করে বড় করব। এই নিয়ে তুমি একটাও কথা বলতে পারবে না। ওদের মুখে দেখছি রাম নাম। কিছুদিন আগে তো তুমি আমাকে বলেছিলে আমি শুধু জঙ্গল থেকে হাড়হাড্ডি কুড়িয়ে আনি, কোনো হাঁস মুরগি ধরে আনতে পারি না। সে
সেদিন এ নিয়ে তুমি আমাকে যা মারটা মেরেছো, আর আজ হাঁসের এমন 7-7টা কচি ছানা থাকতে তুমি কিনা বলছো ছানাগুলোকে খাবে না, বলছো তোমার সন্তানের মতো করে মানুষ করবে। কখন যে তুমি কি সিদ্ধান্ত নাও আমি বুঝতে পারি না। এই হাতছানাগুলো কোত্থেকে এনেছো বলো তো আমায়। এরপর হাসি শিয়ালকে সমস্ত কথা খুলে বলল। ওরে বাবা, এ তো দেখছি খুবই মর্মান্তিক কাহিনী। এই হাতছানাগুলোর সাথে এত কিছু ঘটে গেছে। আমি সত্যি দুঃখিত শিয়ালিনী, তুমি মস্ত বড় মানবতার ফেরিয়ালার মতো কাজ করেছো। আমি তোমার কাজে মুগ্ধ হয়ে গেছি। তুমি চিন্তা করো না শিয়ালিনী, আজ থেকে এই হাতছানাগুলো যেমন তোমার ছানা তেমনি আমারও ছানা। তুমি যেমন ওদেরকে মায়ের স্নেহ দিয়ে বড় করবে, আমিও তেমনি ওদেরকে বাবার স্নেহ দিয়ে বড় করব। তুমি ওদেরকে দেখে রেখো, আমি যাচ্ছি। ওরা যেহেতু মাংস খাবে না, আমি মাঠ থেকে ওদের জন্য ধান নিয়ে আসি। এই কথা বলে শিয়াল জঙ্গলে চলে গেল হাসির ছানাগুলোর জন্য ধান আনতে। নাও নাও শিয়ালিনী, আমি ওদের জন্য ধান নিয়ে এসেছি। এখন তুমি ওদেরকে মজা করে ধান খাওয়াও, ওদের যেন কোনো অসুবিধা না হয়। এরপর শিয়ালিনী হাঁসের ছানাগুলোকে ধান খাওয়াতে শুরু করলো। দেখতে দেখতে বেশ কিছুদিন কেটে গেল। আস্তে আস্তে হাঁস ছানাগুলো বড় হতে লাগলো। আর এদিকে হাঁস ছানাগুলো যতই বড় হচ্ছিল, শিয়াল আর শিয়ালিনী ততই বৃদ্ধ হচ্ছিল। এখন হাঁস ছানাগুলোই নদী থেকে মাছ শিকার করে এনে তাদের বাবা মাকে খাওয়ায়। মা, বাবা তোমাদের জন্য মাছ ধরে এনেছি, এই নাও, খেয়ে নাও। ওগো দেখেছো, আমাদের ছানাপনা হয়নি বলে আমরা কত আফসোস করেছি। আজ দেখলে হাসির ছানাগুলোই আমাদের এই বৃদ্ধ বয়সে কত খেয়াল রাখছে। ঠিকই বলেছ বউ, আমি তো প্রথমে ওদেরকে দেখতেই পারিনি, কিন্তু ওরাই যে আমাদের এই শেষ বয়সে, ওরাই যে আমাদের একমাত্র ভরসা হয়ে উঠবে সেটা তো বুঝতেই পারিনি। দোয়া করি বেঁচে থাক রে মা, জনম জনম বেঁচে থাক। কারে দেখাবো মনের দুঃখ গো, আমি বুক চিরিয়া চিরিয়া, অন্তরেতে তুষের আগুন জলে রইয়া রইয়া। শিয়ালপাড়া জঙ্গলে এক হাসি বাস করত। আজ হাসি একটা ডিম দিয়েছে। ডিম দিয়েই তো হাসি মহা খুশি। আমার কি যে আনন্দ হচ্ছে, কতদিন পর আমি ডিম দিলাম। এই বনের দুষ্ট পাজি শিয়ালটা তো আমার ডিম খেয়ে গিয়েছিল। ওই পাজি শিয়ালের জন্যই আমি মা হতে পারিনি। এবার যে করে হোক ওই পাজি শিয়ালের হাত থেকে আমার ডিমটাকে বাঁচাতেই হবে। প্রয়োজনে আমি আমার বাসা ছেড়ে কোথাও যাব না। সারা দিন রাত আমি আমার ডিমটাকে পাহারা দেব। হাসি যখন এসব কথা বলছিল তখনই তার মনে পড়ে গেল, আরে আমি এসব কি বলছি? সারা দিন রাত যদি আমি ডিম পাহারা দেই তাহলে আমি খাবার খেতে যাব কখন? না না, আমাকে একটা বিকল্প চিন্তা করতেই হবে। যে করেই হোক আমার ডিমকে যে বাঁচাতেই হবে। এরপর হাসি তার ডিম নিয়ে ভীষণ দুশ্চিন্তায় পড়ে গেল। কি করে সে তার ডিমকে বাঁচাবে সে চিন্তাই করতে লাগলো। ভাবতে ভাবতে হঠাৎই হাসি একটা বুদ্ধি পেয়ে গেল। পেয়েছি একটা দারুণ বুদ্ধি। যাই, এখন আমি আমার বুদ্ধি মোতাবেক কাজ করি। এই কথা বলে হাসি জঙ্গলের ভেতরে চলে গেল আর জঙ্গলের ভেতর থেকে কিছু লতা পাতা এনে তার ডিমটি ঢেকে দিল। এবার আর ওই দুষ্ট পাজি শিয়াল আমার ডিম খুঁজে পাবে না। ও যদি আমার বাসাতে চলেও আসে তাহলে এসে দেখবে আমার বাসাতে কোনো ডিম নেই। যাই, এখন একটু নদীতে গিয়ে মাছ খেয়ে আসি। এই কথা বলে হাসি চলল নদীর দিকে। হাঁটতে হাঁটতে হাসি নদীতে পৌঁছে গেল। আহ, কি মজার মাছ! আজকের মাছগুলো একটু বেশি স্বাদ লাগছে। না না, মাছ স্বাদ লাগছে না। আজ আমি এমনিতেই অনেক খুশি। আর মন খুশি থাকলে এমনিতেই সবকিছুই ভালো লাগে।
আর কদিন পরে আমার ছানা হবে, ছানারা আমাকে মামা বলে ডাকবে। কি যে আনন্দ হচ্ছে আমার। এই কথা বলে হাসি আবারও মাছ খাওয়া শুরু করলো। এদিকে দুষ্ট পাজি শিয়ালটা জঙ্গলের ভেতরে শিকারের খোঁজ করছিল। বনে বনে ঘুরে ঘুরে এটো সেটো খেয়ে খেয়ে জীবনটা হয়ে গেছে একঘেয়েমে। শিয়াল যেতে যেতে এসব কথা বলছিল। অনেক খুঁজেও যখন শিয়াল কোনো শিকার পেল না, তখন সে হতাশ হয়ে বলল, আরে ধুর, সেই কখন থেকে শিকার খুঁজে বেড়াচ্ছি, কিন্তু বনে তো দেখছি একটা শিকারও নেই। আগে তো বনে দু একটা বনমুরগি পাওয়া যেত, এখন তো তাও পাওয়া যায় না। যদি কখনো গৃহস্থের বাড়িতে মুরগি চুরি করতে যায়, গৃহস্থরাও এখন খুব চালাক হয়ে গেছে, কেমনে কেমনে জানি ধরে ফেলে আর ইচ্ছা মতো বাটাম দেয়। এখন যে কি খাবো কিচ্ছু বুঝতে পারছি না। এমন জীবন কি ভাল লাগে? আরে ধুর, আজ আমার কপালটাই খারাপ। সেই সকাল থেকে শিকারের সন্ধান করে এখন পর্যন্ত একটা শিকারও পেলাম না। এদিকে পেটের ভিতরে আমার ইঁদুর দৌড়াচ্ছে, কিন্তু এভাবে তো আর না খেয়ে থাকা যাবে না। কোনো না কোনো ব্যবস্থা তো করতেই হবে। কি করি? ভাবতে ভাবতে হঠাৎই শিয়ালের মনে পড়ে গেল হাসির কথা। আরে অনেকদিন থেকে এই জঙ্গলের হাসির বাসায় তো যাওয়া হয় না। অনেকদিন আগে ওর বাসায় গিয়ে ডিম খেয়ে এসেছি। যাই তো, গিয়ে দেখি তো ওই হাসিটা আবার ডিম দিয়েছে কিনা। যদি ডিম দিয়ে থাকে, ওর বাসাতে গিয়ে ডিমগুলো খেয়ে আসি। এই কথা বলে শিয়াল চলে গেল হাসির বাসায়। পরাণের বন্ধু রে, আমায় ভুলিলি রে, আমি না তোরে ভুলতে পারি। কি জ্বালা দিয়া গেলি মোরে, ওই পরাণের বন্ধু রে, আমায় ভুলিলি রে, আমি না তোরে ভুলতে পারি। আর হাসির বাসায় গিয়ে শিয়াল দেখলো ওর বাসাতেও কোনো ডিম নেই, শুধু কিছু লতা পাতা পড়ে আছে। আরে ধুর, এই হাঁসের বাসাতেও তো দেখছি কোনো ডিম নেই। বাসার ভিতরে কেমন লতা পাতা পড়ে আছে। মনে হচ্ছে হাঁস এখন এই বাসাতেই থাকে না। আজ আর হাঁসের ডিম খাওয়া হলো না, এখানে আর থেকে লাভ নেই। যাই, আমার বাসার দিকেই যাই। মনে হচ্ছে আজ আমাকে না খেয়ে থাকতে হবে। এদিকে হাসি নদী থেকে মাছ খেয়ে তার বাসার দিকে ফিরছিল। এরপর হাসি দেখতে পেল দুষ্ট পাজি শিয়ালটা তার গুহা থেকে বেরিয়ে যাচ্ছে। আরে কি, ওই দুষ্ট পাজি শিয়ালটা দেখছি আমার গুহা থেকেই বেরিয়ে গেল। ওই পাজি শিয়ালটা আমার ডিম খেয়ে ফেললো না তো? যাই তো, তাড়াতাড়ি গিয়ে দেখি। এরপর হাসি দৌড়ে দৌড়ে তার গুহায় চলে এলো। আর গুহায় এসে লতা পাতা উল্টিয়ে দেখলো তার ডিমটা ঠিকই আছে। আরে আমার ডিম তো দেখছি ঠিক হয়ে আছে। তার মানে ওই দুষ্ট পাজি শিয়াল বুঝতে পারেনি যে আমি লতা পাতার আড়ালে আমার ডিমটি লুকিয়ে রেখেছি। যাক বাবা, ভালোই হলো, আমার বুদ্ধিটা কাজে লেগেছে। এভাবেই আরো বেশ কিছুদিন কেটে গেল। হাসি এক এক করে আরো তিনটে ডিম দিল। একদিন হাসি নদীতে গেল মাছ শিকার করতে। এদিকে ওই জঙ্গলে বাস করত এক রাজহংসী। রাজহংসীও এসেছে নদীতে মাছ শিকার করে খেতে। মাছ খেতে খেতে হঠাৎই রাজহংসীর ডিম দেওয়ার সময় হয়ে গেল। আরে আমার ডিম দেওয়ার তো সময় হয়ে গেছে। আমার বাসা তো অনেক দূর, এখন আমি আমার বাসায় যাব কি করে? না, এখন আমার বাসায় যাওয়ার সময় নেই। এক কাজ করি, নদীর কিনারায় ডিম দেই, তারপর মাছ খেয়ে আমার পেট ভরে গেলে ডিমটি নিয়ে বাসায় চলে যাব। যেমন ভাবনা তেমন কাজ। রাজহংসী নদীর কিনারায় গিয়ে ডিম দিল। যাক বাবা, ডিম দেওয়া তো শেষ হলো। এখন তাড়াতাড়ি মাছ খাওয়া শেষ করে ডিমটি নিয়ে বাসায় চলে যাব। এই বলে রাজহংসী আবারও মাছ ধরতে নদীতে নেমে গেল। এদিকে মাছ ধরতে ধরতে রাজহংসী গভীর নদীতে চলে গেল। তার ডিমের কথা মনেই ছিল না। এদিকে হাসিও মাছ খাওয়া শেষ করে বাসায় ফিরছিল। বাসায় যাওয়ার পথে হঠাৎই হাসির চোখে সেই রাজহংসীর ডিমটি পড়ল। আরে এটা তো একটা ডিম, কিন্তু এই ডিমটাকে এখানে কে রাখলো? আশেপাশে তো কাউকেই দেখতে পাচ্ছি না। আচ্ছা যাই হোক, ডিমটা এখানে ফেলে রেখে গেলে কোনো দুষ্ট প্রাণী এসে ডিমটাকে খেয়ে ফেলতে পারে। তার চেয়ে ভালো আমি ডিমটা বাসায় নিয়ে যাই। এই জঙ্গলে কেউ ডিমের খোঁজ করলে তাকে আমি পরে ডিমটা দিয়ে দিব। এই কথা বলে হাসি ডিমটি নিয়ে চলল তার বাসায়। আর বাসায় নিয়ে গিয়ে হাসি ডিমটি তার ডিমের সাথে রেখে দিল। এভাবে অনেক দিন কেটে গেল, কিন্তু হাসি
কিন্তু হাসি ডিমের মালিককে খুঁজে পেল না। হাসি তার নিজের ডিমের সাথে ওই কুড়িয়ে পাওয়া রাজহংসীর ডিমটাকেও তা দিয়েছিল। হঠাৎই হাসির সব ডিমগুলো থেকে ছানা বের হলো, কিন্তু ওই ডিমটির ভেতর থেকে বেরিয়ে এলো একটি রাজহংসীর কালো ছানা। আমার ছানার সাথে এটা তো দেখছি রাজহংসীর ছানা। তার মানে ওই কুড়িয়ে পাওয়া ডিমটি রাজহংসীর ছিল। কিন্তু এই ছানাকে দেখলে তো আমার ছানাগুলো ভয় পেয়ে যাবে। এই ছানা তো একটু বড়, আবার দেখতেও কেমন কুৎসিত। না না, ওকে আমার ছানাদের সাথে রাখা যাবে না, ওকে তাড়িয়ে দিতে হবে। এই, তুই এখানে কি করছিস? তুই এক্ষুনি আমার চোখের সামন থেকে চলে যা। কি বলছো মা? আমি তোমাদেরকে ছাড়া কোথায় যাব? আমি কোথাও যাব না, আমি আমার ভাই বোনদের সাথেই থাকবো। কে কে তোর ভাই বোন শুনি? ওরা কেউ তোর ভাই বোন না। ওরা কি তোর মতো দেখতে? তুই হলি কোনো রাজবংশের ছানা। তুই এখানে এক মুহূর্ত থাকতে পারবি না। তুই বড় হলে আমার ছানাদেরকে ঠুকরে ঠুকরে মেরে ফেলবি, এটা আমি খুব ভালো করে জানি। যা ভাগ এখান থেকে। মা, আমি কিছু করবো না আমার ভাই বোনদেরকে। তুমি আমাকে তাড়িয়ে দিও না মা। এই চুপ করবি কালো মুখী, তোকে যেটা বলেছি তুই সেটাই কর। এখন যদি আপোষে এখান থেকে না যাস, তাহলে তোকে আমি এখন মেরে তাড়িয়ে দিব। রাজহংসী তার মায়ের মুখে এমন কথা শুনে চোখের পানি ফেলতে ফেলতে সেখান থেকে চলে গেল। কারে দেখাবো মনের দুঃখ গো, আমি বুক চিরিয়া চিরিয়া, অন্তরেতে তুষের আগুন জলে রইয়া রইয়া। একই, এ তো দেখছি মেঘনা চাইতেই বৃষ্টি। ওই তো দেখছি একটা রাজহংসীর কালো ছানা এদিকেই আসছে। আজ আমি ওটাকে খেয়ে আমার ক্ষুধা মেটাবো। এই যে কে তুমি? তুমি আমাকে খেয়ে ফেলো। আমি আমার এই জীবনে রাখবো না। আমার মা আমাকে তাড়িয়ে দিয়েছে। আমি এখন কোথায় যাব, কোথায় থাকবো? আমার দরকার নেই এই জীবনের। ওরে বাবা, চাইলাম জল পাইলাম শরবত। আমি তো ভেবেছিলাম রাজহংসীর এই ছানাটাকে আমার জোর করে খেতে হবে। এখন তো দেখছি ও নিজে থেকেই আমার শিকার হওয়ার জন্য রাজি হয়ে বসে আছে। না না, আর দেরি করা ঠিক হবে না। তাড়াতাড়ি ওকে খেয়ে আমার ক্ষুধার জ্বালাটা মিটায়। এই বলে যেই না শিয়াল রাজহংসীর কালো ছানাটিকে খেতে গেল, অমনি রাজহংসী সেখানে এসে তার লম্বা ঠোঁট দিয়ে পাঁচে শিয়ালকে ঠোকরাতে লাগলো। ওরে বাবারে, ছেড়ে দে রাজহংসী, ছেড়ে দে। আমি তো ছানাকে খাবো না, আমি এক্ষুনি চলে যাব। ও আ, ওরে বাবারে। রাজহংসের ঠোকর খেয়ে দুষ্ট পাজি শিয়াল দৌড়াতে দৌড়াতে সেখান থেকে চলে গেল। এরপর রাজহংসী কালো ছানাটিকে দেখে তো অবাক হয়ে গেল। কি ব্যাপার ছানা, তুমি এখানে কি করছো? তোমার মা কে? আমি জানি না আমার মাকে। একটু আগে আমার মা আমাকে তাড়িয়ে দিয়েছে, বলেছে সে নাকি আমার মা নয়। আমি এখন কোথায় যাব কিছু বুঝতে পারছি না। তুমি আমাকে বাঁচালে কেন? ওই শিয়াল যদি আমায় খেয়ে নিত সেটাই ভালো ছিল। ছানাটির এমন কথা শুনে রাজহংসীর অনেক মায়া হলো, তাই সে ছানাটিকে বলল, ছানা, আমি বুঝতে পেরেছি তুমি অনেক কষ্টে আছো। আমিও আমার একটা ডিম অনেকদিন আগে হারিয়ে ফেলেছি। আমার মনে হচ্ছে তুমি আমার সেই ডিমের ছানা। তোমার মা যেহেতু তোমায় তাড়িয়ে দিয়েছে, এখন তোমার কেউ নেই। তুমি চলো আমার সাথে, আমি তোমাকে তোমার মায়ের মতো করে আগলিয়ে রাখবো। সত্যি বলছো? তুমি আমার মা হবে? ইয়ে, আমি অনেক খুশি। চলো মা, আমাকে নিয়ে চলো তোমার সাথে। এরপর রাজহংসী কালো ছানাটিকে নিয়ে সেখান থেকে চলে গেল। এরপর থেকে কালো ছানাটি রাজহংসীর সাথে সুখে শান্তিতে দিন কাটাতে লাগলো। শিয়ালপাড়া জঙ্গলে শেফালি শিয়ালিনী তার স্বামী বল্টু শিয়ালের সাথে বাস করত। শিয়াল দম্পতির একটি মুরগির খামার ছিল। তারা তাদের মুরগির খামারের ডিম আর মুরগি খেয়ে তাদের জীবিকা নির্বাহ করত। একদিন হঠাৎ করে জঙ্গলে প্রচন্ড বেগে ঝড় শুরু হলো।
ওগো, বাহিরে যা ঝড় বৃষ্টি শুরু হয়েছে, আমার তো মনে হচ্ছে আমাদের মুরগির খামারটা ডুবেই যাবে। তুমি যাও না, একটু মুরগিগুলোকে দেখে এসো। আরে বউ, তুমি কি যে বলো না, এই ঝড় বৃষ্টির মধ্যে কি আর বাহিরে যাওয়া যায়? বাহিরে গেলে তো আমিও ভিজে যাব। আর চতুর্দিকে যা ডাক পড়ছে, একটা ডাক এসে আমার মাথায় পড়লে তো আমি একেবারে শেষ হয়ে যাব। তাও ঠিক, তবে মুরগিগুলোকে পানিতে ডুবে এভাবে মারা যাবে? চিন্তা করো না তো বউ, খোদা তাআলা আমাদের কপালে যা লিখে রেখেছে সেটাই হবে। এভাবে আরো বেশ কিছুক্ষণ কেটে গেল। এক সময় বৃষ্টি থেমে গেল। শিয়াল শিয়ালিনী তাদের মুরগির খামারে গিয়ে দেখলো মুরগিগুলো বৃষ্টির পানিতে ডুবে মারা গেছে। হায় 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 রে, কি সর্বনাশ হলো আমাদের! তোমাকে কতবার করে বলেছিলাম ওদের একটু খোঁজ নিয়ে এসো, কিন্তু তুমি আমার কথা শুনলে না। দেখলে এখন আমাদের কি হয়ে গেল। কান্না করো না বউ, কপালে আমাদের এটাই লেখা ছিল। ওই ঝড় বৃষ্টির মধ্যে আমি আসতে পারিনি। মুরগিগুলোকে নিয়ে যাও বউ, এই মরা মুরগিগুলো আমরা বেশ কিছুদিন ধরে খেতে পারবো। এরপর শিয়াল শিয়ালিনী সেই মরা মুরগিগুলোকে ঘরে নিয়ে গেল। আর বেশ কিছুদিন ধরে তারা মরা মুরগিগুলোই খেতে লাগলো। এভাবেই বেশ কিছুদিন কেটে গেল। আস্তে আস্তে তাদের মরা মুরগিগুলো শেষ হয়ে গেল। একদিন শিয়ালিনী শিয়ালকে বলল, ওগো, অনেকদিন ধরেই তো এই মরা মুরগিগুলো মজা করে খেলে, কিন্তু আজ থেকে তো মরা মুরগিগুলো শেষ হয়ে গেল। এখন কি খাবে বলো তো? এদিকে জঙ্গলে বৃষ্টি হয়ে তো জঙ্গলে খাবারের অভাব দেখা দিয়েছে। সেটাই তো বউ, বড় চিন্তায় পড়ে গেলাম। এতদিন তো ওই মরা মুরগিগুলো খেয়ে বেঁচেছিলাম, এখন তো মরা মুরগিগুলো শেষ হয়ে গেল। এখন যে কি করব? মুরগিগুলো যখন ছিল তখন আমাদের দিন খুব সুন্দরভাবে কাটছিল। মুরগির ডিম আর মুরগির মাংস খেয়ে খুব ভালোভাবে দিন পার করেছি। এখন তো মনে হচ্ছে বউ, আবারও আমাদের কষ্টের দিন শুরু হলো। এখন কি করা যায় বলো তো বউ? আমি বলি কি, জঙ্গলে যেহেতু খাবারের সংকট দেখা দিয়েছে, তাই আর জঙ্গলে শিকার খুঁজতে গিয়ে কোনো লাভ নেই। আমার কাছে মুরগির ডিম বিক্রি করা কিছু টাকা জমানো আছে। তুমি জঙ্গলের বাজারে গিয়ে এবার কিছু হাঁস কিনে আনো। মুরগি তো সামান্য বৃষ্টিতেই ডুবে মারা যায়, কিন্তু হাঁসরা যেহেতু পানিতে সাঁতার কাটতে পারে, ওরা মরবে না। বাহ, খুব ভালো বুদ্ধি দিয়েছো তো বউ। এই বুদ্ধি তো আমার মাথাতেই আসেনি। আচ্ছা ঠিক আছে বউ, টাকাগুলো দাও, আমি এক্ষুনি জঙ্গলের বাজারে যাচ্ছি। এরপর শিয়াল তার বউয়ের কাছ থেকে টাকা নিয়ে জঙ্গলের বাজারে হাঁস কিনতে চলে গেল। এই হাঁস নাও, হাঁস, বড় বড় হাঁস আছে, নিয়ে যাও নিয়ে যাও। বড় বড় শক্তিশালী হাঁস নিয়ে যাও। এই হাঁস নাও, হাঁস, তাজা তাজা শক্তিশালী হাঁস আছে, নিয়ে যাও নিয়ে যাও। শক্তিশালী হাঁস নিয়ে যাও। হ্যালো মামা, তুমি হাঁস বিক্রি করছো? হ্যাঁ শিয়াল ভাগ্নে, কি ব্যাপারটা কি? তুই আবার হাঁস কিনতে এসেছিস নাকি? তোর না একটা মুরগির খামার আছে? হ্যাঁ বাঘ মামা, কিন্তু কপালটা আবার খারাপ ছিল। এই কদিন আগে জঙ্গলে যে বৃষ্টি হলো, সেই বৃষ্টির পানিতে ডুবে আমার সব মুরগি মরে গেছে। তাই বউ আমাকে পাঠালো এবার হাঁস কিনে নিয়ে যেতে। বউ বলল হাঁসের খামারে পানি উঠলেও হাঁস নাকি মরবে না। আরে বাহ, তোর বউ দেখছি দারুণ বুদ্ধিমান। এমন বুদ্ধি তার মাথাতেই আসতো না। খুব ভালো সিদ্ধান্ত নিয়েছে তোর বউ। আচ্ছা শোন, আমি তোকে হাঁসগুলো কম দামেই দিতে পারবো, তবে আমার একটা শর্ত আছে। আমার একটা রাজহাঁস আছে, কিন্তু রাজহাঁসটার এক পা খোরা। তুই যদি কম দামে এই হাঁসগুলো নিতে চাস, তাহলে তোকে যে ওই খোরা রাজহাঁসটাও নিতে হবে। কি বলছো কি মামা? আমি টাকা দিয়ে হাঁস নিব, তুমি আমাকে ভালো হাঁস না দিয়ে খোরা হাঁস দিতে চাচ্ছ? আমি ওই খোরা হাঁসটা নিব না, তুমি আমাকে ভালো হাঁসগুলোই দাও। আরে না ভাগ্নে, আমি এটা প্যাকেজ আকারেই বিক্রি করছি। তুই যদি ওই খোরা রাজহাঁসটা নিস, সাথে এই ভালো হাঁসগুলোও পাবি, আর বেশ কম দামেও পাবি। আর আমি যদি ওই ভালো হাঁসগুলো বিক্রি করে ফেলি, তাহলে এই খোরা হাঁসটা কেউ কিনবে না, বুঝেছিস? আরে ধুর, বড় বিপদে পড়লাম তো। আশেপাশে আর তো দেখছি কেউ হাঁস বিক্রি করছে না। এখন তো এই হাঁসগুলো নেওয়া ছাড়া আর কোনো উপায় নেই। আচ্ছা ঠিক আছে, কম দামে যখন দিতে চাচ্ছে, ওই খোরা রাজহাঁসটা সহ ভালো হাঁসগুলো নিয়ে যাই। আচ্ছা ঠিক আছে বাঘ মামা, তোমার এই সবগুলো হাঁস কত টাকা দিতে হবে? খুব বেশি না ভাগ্নে, মাত্র 1500 টাকা দিলেই হবে। কি বলছো কি মামা? ওই খোরা হাঁসটা সহ
মাত্র এই কটা হাঁস তুমি 1500 টাকা চাইছো? এত কথা বলিস না তো ভাগ্নে। তুই এখন এই খোরা রাজহাঁসটা সহ এই হাঁসগুলো কি 1500 টাকায় নিবি? না নিলে এখান থেকে কেটে পড়, আমার অনেক কাস্টমার আছে। হালুম বাঘের কথা শুনে শিয়াল তো ভীষণ চিন্তায় পড়ে গেল, কারণ আশেপাশে আর কারো কাছে কোনো হাঁস নেই। তাই সে 1500 টাকা দিয়ে হাঁসগুলো কিনে নিয়ে বাড়িতে চলে গেল। বউ, বউ, কোথায় গেলে? এদিকে এসো, দেখে যাও, আমি অনেকগুলো হাঁস কিনে এনেছি। আরে হাঁসগুলো তো চমৎকার হয়েছে। ওমা, এ কি? একটা রাজহাঁসও নিয়ে এসেছো দেখছি। ওরে বাবা, রাজহাঁসটির আবার এক পা খোঁড়া কেন? তোমায় কি আমি টাকা দিয়ে এই খোঁড়া রাজহাঁসটা কিনে আনতে বলেছি? বউ, আমি তো ইচ্ছে করে ওই খোরা রাজহাঁসটা নিয়ে আসিনি। বাজারে গিয়ে দেখি কোনো হাঁস নেই, শুধু বাঘ মামা একটা হাঁস নিয়ে বসে আছে। বাঘ মামা আমাকে বলল, আমি যদি ওই খোরা রাজহাঁসটা সহ এই হাঁসগুলো না নেই তাহলে আমাকে হাসি দিবে না। জঙ্গলে বন্যার কারণে হাঁসের সাপ্লাই আসা বন্ধ হয়েছে, তাই বাধ্য হয়ে এই 1500 টাকায় আমাকে এই হাঁসগুলো নিতে হয়েছে। চিন্তা করো না বউ, রাজহাঁসটা এখন খোরা আছে তাতে কি, ও নিশ্চয় ঠিক হয়ে যাবে। আর বউ, ওরকম প্রতিবন্ধী জিনিসের সেবা যত্ন করলে ওই প্রতিবন্ধীরা অনেক উপকারে আসে। এমনও হতে পারে ওই রাজহাঁসটাই আমাদের কপাল খুলে দিবে। শিয়ালের এমন কথা শুনে শিয়ালিনী আর কিচ্ছু বলল না। সে ভালো হাঁসগুলোকে খোয়ারে ঢুকিয়ে রাজহাঁসটিকে ঘরে নিয়ে গিয়ে ব্যান্ডেজ করে দিল, আর রাতের বেলা তাদের ঘরেই রেখে দিল। এরপর শিয়াল আর শিয়ালিনী সেদিনের মতো ঘুমিয়ে পড়ল। পরদিন সকালবেলা শিয়ালিনী ঘুম থেকে উঠেই তো অবাক হয়ে গেল। ও মা, এই আমি কি দেখছি? এই খোঁড়া হাঁসটি তো দেখছি একটা ডিম দিয়েছে, আবার ডিমটা দেখছি সোনার মতো চকচক করছে। ওগো দেখো, কি অবাক কাণ্ড ঘটেছে। কি হয়েছেটা কি বউ? তুমি এভাবে চিল্লাচিল্লি করছো কেন? সকালবেলা কি একটু ঘুমাতেও দিবে না? আরে ওদিকে তাকিয়ে দেখো, চিল্লাচ্ছে কি আর সাধে? আমাদের খোঁড়া হাঁসটা যে ডিম দিয়েছে, তাও আবার সাধারণ কোনো ডিম নয়, একেবারে সোনার ডিম। আরে তাই তো, একে দেখছি আমি, খোরা রাজহাঁস দিয়েছে সোনার ডিম। বউ, এতদিনে আমাদের কপাল খুলে গেছে। খোরা রাজহাঁসের এই সোনার ডিম বিক্রি করে আমরা সুখে শান্তিতে দিন কাটাতে পারবো। এরপর শিয়াল সেই খোঁড়া রাজহাঁসের সোনার ডিম বাজারে বিক্রি করে অনেক টাকা পেল, আর সেই সোনার ডিম বিক্রি করার টাকা দিয়ে শিয়াল ওই জঙ্গলের সব থেকে ধনী হয়ে গেল। এখন আর শিয়ালের কোনো দুঃখ কষ্ট নেই। রাজহাঁস শিয়ালকে প্রতিদিন একটা করে সোনার ডিম দেয়। এভাবেই শিয়াল তার বউকে নিয়ে সুখে শান্তিতে দিন কাটাতে লাগলো। চলো সবাই, সন্ধ্যা লেগে যাচ্ছে, অনেক খেলা হয়েছে। রাত হওয়ার আগে আমাদের চার গুহায় ফিরে যেতে হবে। হ্যাঁ, টিনা ঠিক কথাই বলেছে, চলো সবাই। এরপর তারা সবাই খেলা থামিয়ে যে যার গুহায় যেতে শুরু করলো। কে কোথায় আছো? বাঁচাও, বাঁচাও আমাকে। আরে এটা টিনার গলার আওয়াজ না? ওর আবার কি হলো? এক্ষুনি খেলা শেষ করে তো গুহায় ফিরছিল। যাই তো, গিয়ে দেখে তো ওর আবার কোনো বিপদ হলো না তো। এভাবেই তারা সবাই দৌড়ে টিনার কাছে চলে গেল। কি ব্যাপার টিনা, তুই এভাবে হাঁপাচ্ছিস কেন? কি হয়েছে তোর? ওই দেখ আলিম, ওখানে দুটো সাপ। আমি যে গুহায় যাব, ওরা যদি আমাকে কামড়ে দেয়। আরে তাই তো। ওরে বাবা, সাপ দুটো দেখতে কি ভয়ঙ্কর। কিন্তু এখন কি করা যায়? ওই সাপ দুটোকে তাড়াতে না পারলে তো তুই তো আর গুহায় যেতে পারবি না। এই শোনো সবাই, আমরা একটা কাজ করতে পারি। ওই সাপ দুটোকে আমরা ঢিল ছুঁড়ে মেরে ফেলতে পারি। না না, এই কাজ ভুলেও করা যাবে না। একবার যদি আমরা ঢিল ছুঁড়তে ব্যর্থ হই, তাহলে ওই সাপ এসে আমাদেরকে কামড়ে দেবে। তোরা সত্যি সবাই ভিতর ডিম, তোদের কাউকে ঢিল ছুটতে হবে না, আমি ঢিল ছুটছি। এই কথা বলে হালিমা একটা ঢিল নিয়ে সাপের দিকে ছুঁড়ে মারলো, আর সাপের ছানাটি ঢিলের আঘাতে মারা গেল। এটা দেখে তো মা সাপটি ভীষণ রেগে গেল। হায় 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 রে,
এ আমার কি সর্বনাশ করলো! আমার ছানাটিকে ঢিল ছুঁড়ে এরা মেরে ফেললো। না না, আমি ওদের ছাড়বো না। ওরা আমার ছানাকে মেরেছে, আমি ওদেরকে মারবো। এই কথা বলে মা সাপটি রেগে মেগে ওদের দিকে যেতে লাগলো। না, ওই দেখ, ওই মা সাপটি রেগে গেছে, রেগে আমাদের দিকে আসছে। এখানে আর থাকা যাবে না, তাড়াতাড়ি তোরা সবাই পালা। ওরে বাবা, এটা কি হলো? পালা সবাই। এই বলে ওরা সবাই দৌড়ে পালাতে লাগলো। মা সাপটিও ওদের পেছন পেছন দৌড়াতে লাগলো। ওই জঙ্গলেই বাস করত এক হাসি ও তার ছানা। ছানাটি তাদের বাসার সামনে খেলা করছিল। এরা সবাই এভাবে পালাচ্ছে কেন? আচ্ছা যাই হোক, সেটা জেনে আমার লাভ নেই, আমি খেলা করি। এই কথা বলে হাঁসের ছানা আবারও খেলা করতে লাগলো। আর তখনই সেখানে মা সাপটি চলে এলো। মা সাপটি তখন রেগে মেগে আগুন হয়ে গেছে। তার সামনে যাকেই পাচ্ছে তাকেই ছোবল মারছে। হাঁসের ছানার কাছে এসে হাঁসের ছানাকেও ছোবল মেরে দিল। আর হাঁসের ছানা সাপের ছোবল খেয়ে সাথে সাথে বিষের প্রভাবে নীলবর্ণের হয়ে গেল আর মরে মাটিতে লুটিয়ে পড়ল। শয়তানগুলোকে তো ধরতে পারলাম না, তবে তোরা কতদিনই আমার কাছ থেকে লুকিয়ে বাঁচবি? আমি যে তোদের ধ্বংস করে দেব, কাউকে ছাড়বো না। তোরা আমার মেয়েকে মেরে ফেলেছিস। এই কথা বলে মা সাপটি সেখান থেকে চলে গেল। আর কিছুক্ষণ পরেই হাসি নদী থেকে মাছ শিকার করে নিয়ে বাসায় এলো। এসে এই দৃশ্য দেখেই তো হাসির মাথা ঘুরে গেল। হায় 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 রে, এই সর্বনাশ আমার কে করলো? আমার ছানা এমন নীল বর্ণের হয়ে আছে কেন? কে ওকে রঙে ছুপিয়ে মারলো? হাসির কান্নার আওয়াজ শুনে বনের সবাই সেখানে চলে এলো। হাসি আন্টি, তুমি আমাদেরকে ক্ষমা করে দাও। আজ তোমার মেয়ে আমাদের কারণেই মরে গেছে। কেন যে আমরা ওই সাপের মেয়েকে মারতে গেলাম, এই জন্যই সাপ যাকে সামনে পেয়েছে তাকেই সবল মেরে দিয়েছে। মা টিনা, তোরা এটা কোনো কাজ করেছিস? আজ তোদের জন্যই আমি আমার মেয়েকে হারিয়ে ফেললাম। এখন আমার কি হবে? আমার যে একমাত্র মেয়ে ছিল। কাঁদিস না হাসি, কেঁদে কি আর কোনো লাভ হবে? যা হবার তা তো হয়ে গেছে। এখন ওকে নদীতে কলা পাতার ভেলায় করে ভাসিয়ে দিতে হবে। শুনেছি সাপের কামড়ে যারা মরে তারা অনেক দিন পর্যন্ত বেঁচে থাকে। তোর মেয়ের যদি ভাগ্য ভালো থাকে তাহলে কোনো সাপ তোর মেয়ের শরীর থেকে বিষ তুলেও নিতে পারে। আর এমনটা হলে তোর মেয়ে আবার জীবিত হয়ে উঠবে। সত্যি বলছো বাঘিনী মামি? হে খোদা, আমার মেয়ের জন্য তুমি এমন কাউকে পাঠিয়ে দিও। আমি যে আমার মেয়েকে ছাড়া থাকতে পারবো না খোদা। এরপর তারা সবাই মিলে কলা পাতার ভেলায় করে হাঁসের ছানাকে নদীতে ভাসিয়ে দিল। আর ধীরে ধীরে হাঁসের ছানা নদীর স্রোতে ভেসে যেতে লাগলো।